আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের টেকনাফ হতে তেতুলিয়া, বাংলাদেশের দক্ষিণ মেরু হতে উত্তর মেরু, অর্থাৎ এই মেরু থেকে সেই মেরু, টেকনাফ হতে তেতুলিয়া এবং পৃথিবীর যে যে প্রান্তে বাংলাদেশি প্রবাসীরা আমার এই প্রোগ্রামের সাথে এই মুহূর্তে সংযুক্ত হলেন। মেহনাম ওভারসিজের ওনার আমি সাজ্জাদ হোসেন খান আপনাদের বিদেশগামী প্রবাসী এবং যারা বিদেশে অবস্থানরত আছেন সকলকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই ও বোনদের সাথে। তথ্যভিত্তিক তথ্য দেই, দুই যুগের এই অভিজ্ঞতার সময়কে কাজে লাগিয়ে একজন কর্মীকে আমি বোঝানোর চেষ্টা করি একজন কর্মী বিদেশ যেতে হলে কতটুকু যোগ্যতা থাকা দরকার, কি পরিমাণ তার যোগ্যতার ভিত্তিতে একজন কর্মী কি কাজ পাবেন এবং কোন কাজটি করতে পারবেন। একজন এজেন্সির মালিক যদি কর্মীদেরকে সঠিকভাবে বুঝিয়ে নার্সিং করে কর্মীকে বিদেশে প্রেরণ করে, তাহলে সেই কর্মী বিদেশে গিয়ে আর কখনোই কোনো প্রবলেমে পড়ে না। কারণ একজন এজেন্সির মালিকের কাছে একটা কর্মী আসতে মিনিমাম 3-4টি হাত বদল করতে হয়। এই হাত বদলের মধ্য দিয়ে বিভিন্ন জন বিভিন্ন বেতন বিভিন্ন কর্ম বলে কর্মী যখন সেখানে যায়, যখন মূল মালিক সেই কর্মীর বিষয়টি জানতেই পারে না যে তাকে কি বলে ভিসা বিক্রি করেছে এবং কি বেতনে বলেছে, তখন সেই কর্মী সেখানে গিয়ে এলোমেলো সিদ্ধান্ত নেয়, রানওয়ে করে এবং দিন শেষে বদনামি হয় এজেন্সির মালিকদের। তোমরা সৌদি আরবে যাচ্ছ, এই মাসে ধারাবাহিকভাবে 2 দিন পর পর 1 দিন পর পর আমাদের প্রতি বলতে গেলে আগামী সামনে মাসের 10 তারিখের মধ্যে মিনিমাম 50 জন কর্মীর ফ্লাইট আছে। এর মধ্যে এরা কি কাজে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, কত বেতনে যাচ্ছে, কোন কর্মীর কি যোগ্যতা, এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের ছোট্ট একটি টিপস দিব এবং তোমাদের ছোট্ট একটি আলোচনা করব, যাতে করে আমার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যারা আমার এই প্রোগ্রামের সাথে সংযুক্ত হয়েছে, তারা যারা বিদেশ যাওয়ার ইচ্ছুক, যারা প্রবাসী, অন্ততপক্ষে তারা যেন জানতে পারে, বুঝতে পারে যে একটা কর্মী সঠিক বা কাজে যেতে হলে কিভাবে যেতে হলে তার বেতনটা কি হবে এবং কিভাবে ওই দেশে তার কর্মটি সে নির্ধারণ করেই যাবে। অর্থাৎ এখানে তোমরা কেউ রেস্টুরেন্ট হেল্পারে যাচ্ছ, আবার কেউ দক্ষ হয়ে দক্ষ কাজে বেরেস্তা মেকারে যাচ্ছ, ঠিক আছে না? এখানে তোমরা দুজন, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? ইন্টারমিডিয়েট পড়েছো। তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে তুমি কি হেল্পারে যাচ্ছ নাকি বেরেস্তাতে যাচ্ছ? বেরেস্তাতে যেতে হলে তুমি তো বেরেস্তার কাজ আগে জানতা না, তাই না? তুমি বাংলাদেশে একটা প্রফেশনাল বেরেস্তা মেকারের কাছ থেকে বেরেস্তার কাজ শিখেছো, ভিডিও মেক করেছো, সার্টিফিকেট অর্জন করেছো, অর্থাৎ 10 হতে 12 দিনের একটা শর্ট কোর্স সম্পন্ন করেছো। তুমি কোন জেলা থেকে এসেছো? কুষ্টিয়া জেলা থেকে। কি নাম বললা? মোহাম্মদ নয়ন ইসলাম। নয়ন ইসলাম। তোমার কি নাম? কোন পর্যন্ত পড়াশোনা করেছো? এসএসসি পাস করেছো। তুমিও বেরেস্তার কাজ শিখেছো। তুমি কোন জেলা থেকে এসেছো? কুষ্টিয়া থেকে এসেছো। অর্থাৎ বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলের সমস্ত ছেলেপেলেরা আমার কাছে ভিডিও দেখে, ইউটিউব দেখে, সোশ্যাল মিডিয়াতে দেখেছে। ইউটিউব দেখে আকৃষ্ট হওয়ার কিছু নাই, সোশ্যাল মিডিয়া দেখে আকৃষ্ট হওয়ার কিছু নাই। অন্যকে ইমপ্রেস করে বোঝানোর জন্য আমি এই সোশ্যাল মিডিয়াতে আসি না। সোশ্যাল মিডিয়াতে আসি আমি একজন কর্মীকে যেতে হলে তার যে একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতার দরকার, একটা বয়স ম্যান্ডেটরি দরকার, একটা নির্দিষ্ট কাজ জানা দরকার। সেই ক্ষেত্রে কি করতে হবে? উক্ত ব্যক্তিকে অবশ্যই উক্ত কাজের উপর তাকে একটা মূল বেসিক ধারণা থাকতে হবে। মূল বেসিক ধারণাটা কি? মূল বেসিক ধারণাটা হলো যে আমি এই কাজে যাব, এই কাজটা আমি জানলেই আমার কাজটা আমি পাবো বা সম্পন্ন করতে পারবো, ঠিক কি না? অর্থাৎ আমি যদি উক্ত কাজটা না শিখি, না জানি, আমি যদি শুধু ভিসা বিক্রি করি, ভিসা বিক্রি কি? যে আমার কাছে 5 স্টার হোটেলের ভিসা আছে, আমি কর্মীকে 5 স্টারের ভিসা বিক্রি করে দিচ্ছি, অথবা কর্মী উক্ত কাজের উপর চলে যাচ্ছে, কিন্তু আদৌ কি সেই কর্মী সেই যোগ্যতা আছে? একটা কর্মীর সেই যোগ্যতার জন্য লেখাপড়া, বয়স, ফিজিক্যাল স্ট্রাকচার, ম্যানার, অনেক কিছু দরকার আছে না? অর্থাৎ এই জিনিসটা যার মধ্যে নাই, সে যেন সৌদি আরবের ভিসা কিনে না যায়। ভিসা কিনে যেতে হলে নির্দিষ্ট কোম্পানিতে নির্ধারিত যোগ্যতার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। যে এই যোগ্যতার বাইরে যে এজেন্সি ভিসা লাগাবে উনিও বিপদে পড়বেন, যে যাবে সেও বিপদে পড়বেন। কারণ ওই কোম্পানির ম্যানেজমেন্ট অফিস নিশ্চয়ই আমি মালিক নয়, ওই মালিক, ওই এজেন্সি এবং উক্ত দেশের ওই কোম্পানি আমাকে কিছু টার্ম এন্ড কন্ডিশন দিয়েছেন যে তুমি এর বাইরে, এই বয়সের বাইরে কর্মী দিবে না। তারপরেও যেহেতু ভিসাগুলো আমার কাছে ওকালা করা থাকে, এখন আমি যদি সেখানে স্টিকার করে ভিসা করে পাঠিয়ে তো দেওয়া সহজ, ভিসা করা সহজ, কিন্তু কর্মীর কাজ এবং বেতনটা সেটেলমেন্ট করা কিন্তু অনেক কঠিন। তুমি বেরেস্তাতে যাচ্ছ, সেখানে যাওয়ার পরেও তো তুমি বেরেস্তা বানাতে পারো কি না,
তুমি ব্যারিস্টার নামগুলো পারো কিনা, তোমাকে সাধারণত একটা ইন্টারভিউ নেবে, হোয়াটস ইউর নেম, ওয়ার ইউ কাম ফ্রম, হাউ ওল্ড আর ইউ, প্লিজ টেল মি ডিফারেন্ট ইন ক্যাপাচিনো অ্যান্ড ল্যাটে। তোমাকে তো এই কথাটা জিজ্ঞেস, হাউ মেনি এক্সপিরিয়েন্স ইন ব্যারিস্টার, তোমাকে জিজ্ঞেস করবে না? এখন তুমি যদি উত্তরই না দিতে পারো, তোমাকে কি ব্যারিস্টার কাজ দেবে? তখন তোমাকে হেল্পারে দিবে, তোমাকে রেস্টুরেন্ট অন্য ডিপার্টমেন্টে দিবে, বা ওই কাজটা দিবে না। যে তুমি তো ব্যারিস্টারই বানাতে পারো না, তুমি ব্যারিস্টার সার্টিফিকেট নিয়ে গেলেও কি হবে? অর্থাৎ সেই কাজটা যদি না পারো, ভুল হয়, চেষ্টা করবা প্রফেশনাল ব্যারিস্টার যারা বানাচ্ছে তাদের সাথে উক্ত কাজটা দেখে শুনে বুঝে ভালো করে সেই কাজটা দেখে শুনে যেন যাওয়া হয়। বুঝাতে পেরেছি আমি? অর্থাৎ আমি আমার তরফ থেকে সবসময় কর্মীদেরকে চেষ্টা করি যে সেই কাজে, যে কাজে যে কর্মী যাক, সেই কাজটা যেন সে ভালো করে শিখে তারপর যাক। এখানে কেউ 1400 বেতন পাবে, কেউ 1500 বেতন পাবে। অর্থাৎ এটা ডিপেন্ড করবে তোমার কর্ম এবং যোগ্যতার উপর। তুমি এখন গিয়েছো ব্যারিস্টায়, পাচ্ছ না, তোমাকে ব্যারিস্টার স্যালারি তো দিবে না, তখন তোমাকে 1400 স্যালারি দিবে। এইগুলো, এই বিষয়গুলো আছে যেগুলো বেসিক নলেজ তোমাদের থাকতে হবে, এবং তোমরা বেসিক জেনেই তোমরা উক্ত দেশে সৌদি আরবে যাবে। আমরা আল্লাহ যদি চাহে প্রতি মাসে মিনিমাম 50 কর্মীকে প্রেরণ করছি, কিন্তু দেখে শুনে। তোমরা এখানে কেউ আছো শিক্ষিত না, লেখাপড়া না, বুড়া দুরা, ভ্যান গাড়ি চালায়, এমন কাউকে পাঠাচ্ছি আমি? আমি কাউকে ছোট করে বলছি না, যে অর্থাৎ যে ভ্যান গাড়ি চালায় তাকে যদি নিয়ে আমি একটা 5 স্টার চেইন কফি শপের ভিসা বিক্রি করে দিই, সে কি সেটা মর্ম বুঝবে? সে তো মর্ম বুঝবে না। অর্থাৎ একজন এজেন্সির মালিককে প্রথমেই বুঝে নিতে হবে একজন কর্মী কোন কাজের জন্য ফিট, তাকে আমার কোথায় পাঠানো উচিত। অর্থাৎ কফি শপ, রেস্টুরেন্ট, ব্যারেস্তা, পিজা শপ এবং এই টাইপের যত জব আছে, শর্মা হাউস, এখানে যেতে হলে কর্মীর বয়স 30-এর উপরে নয়, এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে অথবা ক্লাস 10 পর্যন্ত হলো পড়াশোনা করেছে, বেসিক ইংলিশ বলতে লিখতে পারে। অনেকে আছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করে কিন্তু বেসিক ইংলিশটা নলেজ খুব ভালো, তারাও যেতে পারবেন। অর্থাৎ তারা, আমি চাই প্রত্যেকটা কর্মী সৌদি আরব না, পৃথিবীর যে প্রান্তেই যাক, দক্ষ হয়ে বিদেশ যাবে, অর্থ এবং সম্মান দুটোই অর্জন করতে পারবে। অদক্ষ ওয়ার্কার, তোমাদের বাবা দাদা যারা বিদেশ গিয়েছে সৌদি আরবে, সৌদির বাজার তো, মধ্যপ্রাচ্যের বাজার তো, আমি আজকে 2 যুগ ধরে কাজ করতেছি। একটা সময় সৌদি আরবে কর্মীদেরকে প্রেরণ করতাম কোথায়? রুট ক্লিনার হিসাবে, এটাকে বলে বলদে ক্লিনার, হসপিটাল ক্লিনার, মাদ্রাসা ক্লিনার, গার্ডেনার ক্লিনার, পিছনে ডিব্বা টোকাতো, পিছনে একটা বস্তা নিয়ে কর্মীরা রাস্তায় রাস্তায় রাস্তা রাস্তা পরিষ্কার করে ডিব্বা এখনো আছে এই সমস্ত কোম্পানি। কিন্তু এখনকার আধুনিক ছেলে পেলে সবাই পোর্স জব চায়, সবাই একটু ভালো বেতন চায়, ইনসাইড এসির ভিতর কাজ করতে পারে, এই টাইপের জব চায়, তাই না? তো যারা চাইতে হলে তো উক্ত ব্যক্তির যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যারা লেখাপড়া জানে না, যাদের বয়স 30-এর ঊর্ধ্বে, তারাও যেতে পারবে, তারা যেতে পারবে না তা তো বলি নাই আমি, কিন্তু তাদেরকে অবশ্যই কোনো চেইন হোটেলে না, তাদের জন্য রয়েছে মেইনটেনেন্স লেবার, ক্লিনার, অর্থাৎ বিভিন্ন এখনো পর্যন্ত সুপার মার্কেট ক্লিনার, এখনো পর্যন্ত বিভিন্ন মসজিদ ক্লিনার, এখনো পর্যন্ত বিভিন্ন মার্কেট ক্লিনার যেগুলো আছে, স্কুল ক্লিনার, মাদ্রাসা ক্লিনার যেগুলো আছে, তারা যেখানে লেখাপড়ার কোনো প্রয়োজনীয়তা নাই, সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু ক্লিন করবে, ক্লিনার আর লেখাপড়ার যোগ্যতা কি। কিন্তু একটা, এই যে তোমরা যে কর্মীগুলো যাচ্ছ, তোমাদের যাদেরকে পাঠাচ্ছি, যারা 5 স্টার হোটেলে যাবে অথচ খাবারের ফুড মেনু পড়তে পারো না, হাউ ক্যান ইট পসিবল? এটা কি সম্ভব? আমি কেন কর্মীকে সেখানে সেই বিষয়, সেই কথা বলে কর্মীকে প্রেরণ করব? এই বিষয়গুলো প্রত্যেকটা বিদেশগামী প্রবাসীদের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য হলো, যারা এই প্রোগ্রামগুলো দেখেন তারা অন্যের কথা আকৃষ্ট হয়ে নয়, মাঠ পর্যায়ে যারা এজেন্ট রয়েছে তারা হয়তো বুঝে না বুঝে বলেন, কিন্তু একজন এজেন্ট অর্থাৎ একজন এজেন্সির মালিক কিন্তু জানেন যে একজন কর্মীকে আমি কোন ভিসায়, কোন যোগ্যতায় পাঠাবো, কত বেতন পাঠাবো। তোমরা সেখানে যাওয়ার পরেও আমি কিন্তু সেখানে, আমি এই যে বিষয়গুলো প্রোগ্রামের সাথে অ্যাটাচমেন্ট করি, দেখাই যে একজন কর্মী সচেতন হোক রুট লেভেল থেকে। যদি রুট লেভেল থেকে সে দেখে সচেতন না হয়, আমার পক্ষে কি সচেতন করা সম্ভব? একটা কর্মীর সাথে কখনো এজেন্সির মালিকের সরাসরি কানেক্টিভিটি বাংলাদেশে এখনো হয় নাই। যেদিন থেকে হবে, যে সরাসরি এজেন্সির মালিকদের সাথে কানেক্টিভিটি জেনে দেখে শুনে বুঝে আমি যাব। এই যে এই ভিসাগুলোর মধ্যে লেখা আছে কি লোড আনলোড, তোমরা কি লোড আনলোড কাজ যাচ্ছ? এটাও অনেকে বুঝে না যে ভিসার পেশা এবং ভিসার কর্মীর কর্ম, কন্ট্রাক্ট ফাইল এক জিনিস না। যে কোনো পেশায় ভিসা উঠতে পারে, কিন্তু কর্মীর কর্মটা নির্ধারণ করা হয় যখন সে সেখানে কন্ট্রাক্ট ফাইলে কি কাজে কত বেতনে যাবে। বুঝতে পেরেছি? 1400 বেতন পাবে। যেহেতু হোটেল রেস্টুরেন্ট, এর জন্য সবসময় আমি বলে দিই, ডে শিফটই হোক নাইট শিফটই হোক 12 ঘন্টা ডিউটি। কখনো কখনো কোনো আউটলেট খাবার দেয়, কখনো কখনো কোনো আউটলেট ক্যাটারিং এর ব্যবস্থা না থাকলে নিজেদের খাবারের ব্যবস্থা করে নিতে হয়।
কিন্তু আমি তো তোমাদের কাউকে বলি নাই যে খাবার দেবো। যদি খাবার দেয় কোম্পানি, যদি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে 1400 বেতন, এর মধ্যে খাওয়া নিজ। ক্লিয়ার? কোনো ভুল আছে? তোমরা কোন জেলা থেকে এসেছো? সব কুষ্টিয়ার, কিশোরগঞ্জ। একজন কিশোরগঞ্জ, বাকি 3 জনই কুষ্টিয়ার। অর্থাৎ তোমরা কি একই অঞ্চলের লোক? 3 জন কি একই অঞ্চলের লোক? অর্থাৎ কুষ্টিয়া, মানে মোট কথা কুষ্টিয়া জেলার থেকে তোমরা এসেছো। আর তুমি এসেছো কোথা থেকে? কিশোরগঞ্জ। আমি তোমাদের চিনিও না, আমি তোমাদের জানিও না, আমি তোমাদের দেখিও নাই। আগামী অন্তত পক্ষে 15 দিন এই 50 জন কর্মীর, প্রতি মাসে আমাদের এরকম 50 জন 60 জন ফ্লাইটের একটা ধারাবাহিক স্টেপ থাকে। আমি চেষ্টা করি আমাদের ফেসবুক পেজ হোক, আমাদের সোশ্যাল মিডিয়া হোক, আমি এটাকে আমি খুব ভালো করছি, আমার কাছে ব্যবসা করতে আসবেন, এটা আমার বলার উদ্দেশ্য না। একজন কর্মীকে সৌদি আরবের মতো জায়গায় যেতে হলেও কতটুকু যোগ্যতার প্রয়োজন রয়েছে, কোন কোম্পানির কত বেতন রয়েছে, এই বেসিক বিষয়গুলো তাদেরকে জানান দেওয়া, বোঝানো এবং তাদেরকে শেখানো যে আপনারা এটা শিখে যে এজেন্সি থেকে মনে চায় সে এজেন্সি থেকে যান। সব এজেন্সি ভালো, বাংলাদেশের সব এজেন্সি ভালো, যারা সঠিক কাজ করে, কর্মী প্রেরণ করে, কোনো এজেন্সি খারাপ না। কিন্তু মধ্যস্থভোগী কিছু মানুষ আছে যারা খারাপ করার কারণে আমাদের বদনাম হয়ে যায় এজেন্সির। বিষয়টা এরকম না, কারণ তারা অসত্য তথ্য প্রেরণ করে এবং বেতন অনেক সময় ভুল বেতন প্রেরণ করে এবং কর্মটাও ভুল কর্ম প্রেরণ করে। আমি যা বলেছি এই কাজের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যাকে যে ডিপার্টমেন্টে একটা ভিসার উপর নির্ধারিত কোনো ভিসার উপর লেখা থাকবে ওই কাজটা দিয়ে দিব, এটা ঠিক না। তোমার কর্মের উপর, অর্থাৎ ওখানে কর্মীতে যাওয়ার পরে তাদের এরকম 200 আউটলেট আছে। কেউ কাউকে দিবে শর্মা হাউসে, কাউকে দিবে পিজা হাটে, কাউকে দিবে কফি শপে, কেউ যাচ্ছে আবার বেরেস্তাতে। অর্থাৎ সবই তো রেস্টুরেন্ট জনিত কাজ। অর্থাৎ এই ডিপার্টমেন্টের মুস্তাকবালা কোম্পানির সাথে আমার দীর্ঘদিনের চুক্তিতে এই পর্যন্ত এই কোম্পানিতে কমপক্ষে প্রায় 800 থেকে 1000-এর উপরে কর্মী রিসেন্টলি গিয়েছে আমার। এটা আমি প্রকৃতপক্ষে গর্বিত যে এত প্রবাসীদেরকে সৌদি আরবের মতো বাজারেই একমাত্র সফল এবং সুস্থভাবে আমরা প্রেরণ করতে পারতেছি। অন্য ইউরোপের বাজার নিয়ে আমরা দারুণ প্রেরণের মধ্যে আছি। যতটা সহজ, তোমরা প্রত্যেকেই আমার একদিক দিয়ে ঢুকতে কথা বলতে আরেক দিক দিয়ে পাসপোর্ট ভিসা রেডি হয়ে গেছে। মানে 1 মাস 1.5 মাস সর্বোচ্চ 2 মাসের মধ্যেই তোমাদের কাজটা শেষ হয়ে গেছে না? আমার কাছে তো নিশ্চয়ই এমন কেউ নাই যে 3 মাস 6 মাস 5 মাস 1 বছর ধরে ঘুরতেছো। কিন্তু তারই বিপরীতে আমি আজকে যে কথাটি বলবো, যে কথাটি বলতে চাই, এর ফাঁকেও আমরা ইউরোপ নিয়ে কাজ করছি। গত বছর এই বছর সারা বছর ভরে কাজ করে সফলতা পেয়েছি মাত্র 9 জনের ভিসা। 9 জনকে মাত্র রোমানিয়াতে ফ্লাইট করেছি, তারই একটি ভিডিও প্রতিবেদন আমি দিয়েছি। এই 9 জনের কাজ করতে গিয়ে শ্রম যে সিস্টেমকে আমার ফলো করতে হয়েছে, যেটা 900 লোকের ক্ষেত্রেও আমাকে পরিশ্রম করতে হয় না একজন মধ্যপ্রাচ্যের কর্মীদের পাঠাইতে। তার মানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য আকাশ আর জমিনের মতো পার্থক্য। কারণ মধ্যপ্রাচ্যের বাজারটা টোটাল সিস্টেমটা আমাদের হাতে, অর্থাৎ তার মুসানেত, তার ইনজাস, তার মেডিকেল, তার ভিসা স্টিকার, আমি চাইলেই কালকে জমা দিয়ে তার ভিসা স্টিকার করতে পারি। কিন্তু তার একটি পার্টও ইউরোপের ব্যাপার আমাদের হাতে না। ইউরোপের টোটাল কাজটি করতে হয় ওই দেশের নিযুক্ত লয়ারের মাধ্যমে, যে লয়াররা আমাদের সমস্ত ডকুমেন্টারিগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তারা রেডি করতে থাকে এবং তারা তাদের মতো ধারাবাহিকভাবে কাজ করতে থাকে। অর্থাৎ কখন ইমিগ্রেশনে জমা করবে, অ্যাটেস্টেশন পেপার দিবে, লিগালাইজেশন করবে এবং সাবমিট করবে, কখন ইমিগ্রেশন থেকে উক্ত কর্মীর ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিট আসার পর এটাকে অনলাইন করতে হবে, অনলাইন করার পর আবার থার্ড কান্ট্রি ইন্ডিয়া, দুবাই সহ অন্যান্য যে দেশগুলো আছে, যেখানে যেহেতু সব দেশের এম্বাসি আমাদের কাছে নাই, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আবার সেখানে পাঠাতে হবে। ইজ লম্বা প্রসিডিউর। দিন শেষে কর্মীর ভিসা ফি দিয়েছি, ইন্স্যুরেন্সের টাকা দিয়েছি, লয়ারকে টাকা দিয়েছি, সব জিরো হয়ে যায় যদি কর্মীর ভিসা এম্বাসি না দেয়। সৌদি আরবের ভিসা দেওয়া না দেওয়ার মালিক আমি। ইউরোপে একটা ভিসা দেওয়া না দেওয়ার মালিক ফুল তার দেশের লেবার মিনিস্ট্রি এবং তার দেশের ইমিগ্রেশন কর্মকর্তা উক্ত দেশের। তো সেখানে আমরা নিরাশ হয়ে যাই। বাংলাদেশের যারা মধ্যপ্রাচ্যের কাজ করতেছে, সাথে ইউরোপ করতেছে, এরা ভালো আছে। কিন্তু শুধু ইউরোপ যারা করছে, এদের 80% এজেন্সি অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। দূতাবাস জটিলতা, ইন্ডিয়ান ভিসার জটিলতা এবং ওয়ার্ক পারমিটের বিভিন্ন জটিলতার কারণে এরা সাকসেস রেশিও নিয়ে ভালো ফিরছে না। প্রিয় প্রবাসী যারা বিদেশগামী, সার্বিয়া, ম্যাসেডোনিয়া এবং পোল্যান্ড, ক্রোয়েশিয়া, যে দেশগুলো নিয়ে আমি প্রত্যেকটা দেশগুলো নিয়ে কাজ করছি এবং যে দেশগুলোর ভিসা রেশিও যতটুকু সম্ভব ভিসা হলেও দেখাচ্ছি, ভিসা না হলেও দেখাচ্ছি।
সো এই মুহূর্তে সৌদি আরব নিয়ে আলোচনা করলাম। এখন আমি আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে যারা ইউরোপের জন্য, আমি জানি যে এই ভিডিও দিলেই আমার এখানে সবচেয়ে বেশি যারা ইউরোপ প্রবাসী এরা সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে থাকে যে বস কখন একটা আপডেট দিবেন, বস কখন সার্বিয়া নিয়ে একটা কথা বলবেন, বস কখন একটা মেসুরি নিয়ে কথা বলবেন, বস মেসুরিনের আপডেট দেন, বস ক্রোয়েশিয়ার আপডেট দেন। আমার পেজগুলোতে দেখবেন শুধু এই ধরনের কমেন্টস। কেউ বলে না যে বস সৌদি আরবের আপডেট দেন, খুব কম। অর্থাৎ সৌদি আরবের যাওয়াটা তো ইজি, এটার জন্য তো আমরা সারা মাস কাজ করছি, সেই সফলতা প্রতিদিন হচ্ছে। আজকে 4 জন যাচ্ছ, 2 দিন পর আরো 6 জনের আছে, তার 3 দিন পর আবার 10 জনের আছে। অর্থাৎ এটা আমার ধারাবাহিক কাজ। আমি ইদানিং ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতেও আসাও ভুলে গেছি, বা ভুলে গেছি বলতে ইচ্ছা কিছু আসি না। অর্থাৎ একটা অফিসিয়াল অথেন্টিক মেসেজ ছাড়া তো কোনো কথা বলা যায় না, তারপরেও বলতে হয়। তারপরেও যখন কোনো ফ্লাইট থাকে ওইটাকে উদ্দেশ্য করে হলেও অন্ততপক্ষে কিছু কথা আলোচনা করা যায়। এই মুহূর্তে আমি একটা দেশ নিয়ে আমি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি, এবং বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন, এবং যাদের এই ধৈর্য এই আস্থা এজেন্সির ওপর আছে, সেটা যে এজেন্সিতেই বাংলাদেশে যার কাছে জমা দিয়েছেন, আমি প্রত্যেক দেশ নিয়ে অন্ততপক্ষে 1 মিনিট করে আপডেট দিচ্ছি। অর্থাৎ আমরা ম্যাসেডোনিয়ার যে ফাইলগুলো জমা করেছিলাম, চলমান ম্যাসেডোনিয়ার 134 জনের অ্যাপ্রুভ হয়েছে, প্রথম 10 জনের ভিসা অ্যাপ্রুভাল এনেছি। ম্যাসেডোনিয়া কখনো কোনো ওয়ার পারমিট হয় না, সরাসরি ভিসা অ্যাপ্রুভাল হয়। 10 জনের এনেছি, বাকি 17 জন ডিএসএল অন দ্য প্রসেস, এবং বাকি স্টেপ বাই স্টেপ আনতেই থাকবো। কিন্তু এটি আনার আগে সবচেয়ে বড় জটিলতা হয়েছে যে বায়োমেট্রিক সিস্টেম চালু হয়েছে। ম্যাসেডোনিয়াতে যেতে হলে এম্বাসিতে কর্মীকে যেতে হবে, এবং বায়োমেট্রিক ফিঙ্গারিং দিয়েই সে যেতে পারবে, নট এ ইন্টারভিউ। কাউন্টারে জমা করবে নিজে, এবং 5 দিন পর কাউন্টার থেকে ডেলিভারি নেবে। এখন আমি কোথা থেকে নিব? আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ইন্ডিয়ার বর্তমানে ডাবল এন্ট্রি ভিসাও বন্ধ রয়েছে, দিচ্ছে না। যদি ভিসা না দেয় আমি কর্মীকে সেখানে কোথায় পাঠাবো? তাহলে দুবাই পাঠাবো। থার্ড কান্ট্রি দুবাইও এখন ভিসা বন্ধ আছে। তার মানে এই যে ভিসা অ্যাপ্রুভাল, ওয়ার পারমিট না দিয়ে সরাসরি লেবার মিনিস্ট্রি ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে ম্যাসেডোনিয়ার। আমি চাইলে এই সকলের ভিসা অ্যাপ্রুভালগুলো এই 134 জনেরই আগামী 10-15 দিনে সব এনে দিতে পারি। কিন্তু আনার পরে আরেকটা ঝড় তুফান শুরু হবে। সেটা কি? এই কর্মীকে উইথিন 2 মান্থের মধ্যে ফ্লাইট করতে হবে। অর্থাৎ ভিসা অ্যাপ্রুভালের তো একটা মেয়াদ আছে। আমি যদি এখন এর মধ্যে ইন্ডিয়ান ভিসা না করে, ফিঙ্গার না করে, স্টিকার না করে ফ্লাইট না করি, তার মানে আমার সব ডিস্ট্রয়। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কর্মী ভিসা এনেছি, যদি শেষ পর্যন্ত তাকে আমি ম্যান পাওয়ার না করে সাকসেস রেশিওতে ফ্লাইট না দিতে পারি, কর্মী কি আমাকে ছাড় দিবেন? কর্মী বলবেন স্যার আমার টাকা দেন। সেটাই বলবেন। আমার কি হয়েছে? এই জন্য এরকম প্রত্যেকটা দেশে ইউরোপের এরকম বাধাপ্রতিবন্ধকতা। এটা গেল ম্যাসেডোনিয়ার জন্য আপডেট। এবং ম্যাসেডোনিয়ার বাকি যারা আছেন, অর্থাৎ রিসেন্টলি ইন্ডিয়া খুলুক আর দুবাই খুলুক, আমরা সবগুলো অ্যাপ্রুভালই 134 জন অ্যাপ্রুভ হয়েছে। আমরা ধারাবাহিকভাবে অ্যাপ্রুভগুলো ডান করে তাদেরকে যথাসময়ের মধ্যে বাংলাদেশ ত্যাগ করানোর ব্যবস্থা করবো। এটা ছিল ম্যাসেডোনিয়ার যে আপডেট। এবং সেই সাথে একটা বলি, 28 তারিখ সকালে আমাদের ম্যাসেডোনিয়ার সরাসরি ডেলিগেট আসবেন দেশে। 28 তারিখ সরাসরি বাংলাদেশে ডেলিগেট আসবেন। ডেলিগেটের কাছে সরাসরি যারা ফেস করে ইন্টারভিউ দিবেন, 28-29 নির্ধারিত কাজের উপর উল মেকার, ড্রাই ওয়াল মেকার, প্লাস্টার মেশন, এই ধরনের সরাসরি কোম্পানিতে সরাসরি ডেলিগেট সামনে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে কর্মী নির্বাচন করে নেবেন। কোথায় নেবেন? নির্ধারিত সেন্টারে নেবেন। যারা সরাসরি ডেলিগেটের কাছে পরীক্ষা দিয়ে ম্যাসেডোনিয়া যেতে চান, এই মুহূর্তে তারা যেতে পারবেন, তাদের জন্য রয়েছে। অনেকে আমাকে অসংখ্য টেক্সট করেছেন, স্যার সার্বিয়ার বাজার বন্ধ আছে কিনা, সার্বিয়া পাসপোর্ট জমা নিচ্ছেন না কেন? আমার কাছে প্রতিদিনই সার্বিয়া পাসপোর্ট জমা দিতে আসেন। আমরা আপাতত নতুন কোনো সার্বিয়া পাসপোর্ট নিব না। যেদিন এই ভিসা অ্যাপ্রুভাল ডান করে স্টিকার করব, ওই দিন থেকে পরের দিন থেকে সার্বিয়ার ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন, যেটা আমরা এখন দৃশ্যমান ম্যাসেডোনিয়া দেখাচ্ছি যে ভিসা অ্যাপ্রুভাল ডান হচ্ছে। ঠিক যেদিন থেকে ভিসা অ্যাপ্রুভাল ডান হবে, ওই দিন থেকে সার্বিয়ার নতুন কর্মীরা যোগাযোগ করবেন। পুরানো যারা পিপিজেড পেয়েছেন, এম্বাসিতে জমা করেছেন, অনলাইনে অ্যাপ্রুভ হয়েছে, এটা স্পিড মানি দিয়ে হলেও লয়ারকে, অনেকে বলে স্যার এটা কি এম্বাসিতে কন্ট্রাক্টের মাধ্যমে করা যায়? নো মাই ডিয়ার ব্রাদার, কন্ট্রাক্টের মাধ্যমে কখনো কোনো ভিসা হয় না। এটা উক্ত দেশের নিযুক্ত যে লয়ার থাকেন, যদি ভালো মানের লয়ারকে আপনি স্পিড মানি দেন, তাহলে স্পিড মানি দেওয়ার ভিত্তিতে উনি আপনার কাজটা স্পিড ভিত্তিতে অ্যাপ্রুভাল ডান করে দেন। দিস ইজ দ্য ওয়ে। এটা কখনো ইউরোপের কোনো দেশের ভিসা কখনো এম্বাসি কন্ট্যাক্ট করে হয় না। এগুলো ফেক কথাবার্তা। যদি কেউ বলে হয়েছে, সেই স্টিকারটাও ফেক হবে। এটা ছিল সার্বিয়ার জন্য আপডেট। সার্বিয়ার যারা দিয়েছেন, নতুন যারা দিবেন, যারা পাইপলাইনে আছেন, সকলে ধারাবাহিকভাবে সেটা পাবেন। ক্রোয়েশিয়ার যারা ওয়ার পারমিট পেয়েছেন, যারা এম্বাসিতে অলরেডি নেপালে জমা করেছেন, এবং পাইপলাইনে আরো বাকি যারা 8-10 জনের মতো বা 7-8 জনের মতো 10 জনের মতো আছেন, এরা ধারাবাহিকভাবে এর মধ্যে হবে। এবং নেপালে যেহেতু ভিসা লাগে না, আমরা অ্যাপয়েন্টমেন্ট যেহেতু 7 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট করে দেয়, তারা ওয়ার পারমিট আসা মাত্র ডিউ সময়ের মধ্যে
আপনারা যে জমা করবেন। তবে মনে রাখতে হবে নেপালে যারা ফাইল জমা করছেন অনেকে ধারণা করেন নেপালে সম্ভবত সার্বিয়ার এম্বাসি রয়েছে। সার্বিয়ার এম্বাসি জমা দেওয়ার সেখানে থাকলেও উক্ত কাজটা কিন্তু দিল্লি কন্ট্রোল করে, তাদের ফাইলগুলো নেপাল থেকে দিল্লি ট্রান্সফার করা হয়, যে কারণে নেপালে ফাইল সাবমিট অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ওয়ার্ক পারমিট জমা করলেও উক্ত কর্মীর ভিসাটি হতে মিনিমাম 2 থেকে 2.5 মাস তাকে নেপালে অপেক্ষা করতে হয়। এই সিস্টেমের বাইরে কোনো এজেন্সি আপনাকে করে দিবে এবং হয় যদি আপনাকে কেউ বলে তার মানে সেই কাজটি সম্পর্কে সে অবগত নয় এবং কাজ সম্পর্কে সে জানেই না যে কিভাবে কাজ কোন দেশে কিভাবে করতে হয়। এটা ছিল এটার জন্য পোল্যান্ডের গত 2 দিন আগে আমরা যারা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। ড্রপবক্স যেহেতু পোল্যান্ডের পুরা অ্যাপয়েন্টমেন্টটি আমাদের হাতে নেই, উক্ত দেশের দূতাবাস অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো দিচ্ছে। গতকালকেও ড্রপবক্সে 2 জনের নাম উঠেছে। আমরা 51 জনের যে ওয়ার্ক পারমিট পেয়েছি ধারাবাহিকভাবে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার জটিলতার কারণে আমরা নাম ওঠার পরও অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরও কর্মী প্রেরণ করতে পারছি না। এই ধরনের অসংখ্য এই ইউরোপের ব্যাপারে জটিলতা থাকে যেগুলো করতে গেলে আমি নিজেই প্যারাশনিতে পড়ে যাই কিভাবে কি করব, কিন্তু তারপর আশা ছাড়ি না। তারপরও শত ঝামেলার মধ্যেও কর্মীকে নিয়ে ধৈর্য সহকারে বুঝিয়ে শুনিয়ে আমরা ওই দেশের ওই কর্মীদেরকে ভিসা করার চেষ্টা করি। এবং সেই সাথে নতুন কোনো আপডেট নেই। আমরা রোমানিয়া ধারাবাহিকভাবে যেতে হলে 25+ এবং অন্যান্য যা থাকা দরকার হবে। দিন শেষে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে শতভাগ ভিসা রেশিও ক্রোয়েশিয়া এবং ম্যাসেডোনিয়া। এই দুটি দেশ ছাড়া আমি অন্য কোনো ভিসার রেশিও ভালো দেখছি না। সার্বিয়া ও বাংলাদেশের অসংখ্য এজেন্সি পিপিজেড এনেছে, অনলাইন করেছে এবং নেটে জমা করেছি এবং নেটে জমা করে আমি আপডেট দেখেছি যে তারা এখনো পর্যন্ত অনলাইন থেকে সাবমিট প্রসেসিং আপগ্রেডিং, অর্থাৎ আমরা প্রত্যেক ব্যক্তির আইডি পাসওয়ার্ড আছে, আমরা এম্বাসিতে ঢুকলে দেখতে পারতেছি তার ফাইলের পজিশন কি। এটা 2 মাস ধরে 3 মাস ধরে এই পজিশনে আছে। যে কাজটা 90 দিনের মধ্যে হওয়া দরকার সেই কাজটা এম্বাসি 6 মাস নিচ্ছে, 1 বছর নিচ্ছে। কিন্তু এটার জন্য কোনো এজেন্সি দায়ী না। কোন এজেন্সিকে দোষারোপ করলে কোন এজেন্সি এটা আপনাকে যত সময়ে অল্প সময়ের মধ্যে করে দিতে পারবে না। এই বিষয়গুলো ভালো করে যে কর্মীর মাথায় জ্ঞান আছে, যে কর্মী বুঝবেন, এত কিছুর পরও কর্মীরা অস্থির হয়ে যান। কর্মীরা মনে করেন এজেন্সিকে চাপ দিলে, এজেন্সিকে টাকা দিলেই সম্ভবত ইউরোপ চলে যাবে, ইউরোপ নামক স্বপ্নের দেশে যাওয়া যাবে। এই কথাটা ঠিক না। আমরা দিন শেষে সব কর্মীকে সঠিকভাবে কাজ করার চেষ্টা করি। তোমরা সৌদি আরব যাবে, কোম্পানি রিসিভ করে নিবে, আকসার, কুয়া, আকামা, ব্যাংক কার্ড সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে কোম্পানির যে আউটলেটে যেখানে সিলেকশন হবে সেখানে কাজ দিবে। 1400 বেতন, 12 ঘন্টা ডিউটি, খাওয়া নিজ থাকা কোম্পানি। ক্লিয়ার? কোনো অবজেকশন আছে? এর বাইরে যদি কোনো প্রকার কোনো কিছু, একটা কর্মীর আকামা নাই, একটা কর্মীর কাজ নাই, একটা কর্মীর খাওয়া নাই, আমি 24 ঘন্টা ওই কর্মীর পাশে আছি। একটা কর্মীর কাজ ভালো লাগে না, ফেসবুক করে, টিকটক করে, কাজ চেঞ্জ করে দেন এবং সে সঠিকভাবে ডিউটিতে যায় না, সঠিকভাবে ডিউটি করানোর সাথে ঝামেলা করে, সে কর্মীর পেশার কিন্তু আমি নাই। বুঝতে পেরেছি? বিদেশে যেতে হবে। আজকে থেকে তুমি তোমার জন্য বিদেশ করছো না, তুমি তোমার পরিবারের জন্য বিদেশ করছো। এটাকে মাথায় রেখে সামনের দিকে নিজেকে গুছিয়ে নিবে এবং সুন্দর করে কাজ করবে। প্রত্যেকের পাসপোর্ট, কন্ট্যাক্ট ফাইল, ভিসা এবং সরকারি বিএমইটি স্মার্ট কার্ড আমার হাতে আছে এবং এগুলো তোমাদেরকে এখন আমাদের ম্যানেজার সাহেব সুন্দর করে ব্রিফ করে বুঝিয়ে দিবেন। যেভাবে বুঝিয়ে দিবেন, যেভাবে বলে দিবেন, ঠিক সেভাবে এয়ারপোর্টে সঠিক সময়ে যাবে, সেইভাবে তোমরা তোমাদের কার্যগুলো পরিচালনা করবে, তাহলে তোমাদের জন্য সুন্দর হবে। আচ্ছা, যাই হোক, 2 জন ব্যারিস্টা মেকার কে আছে? কফি মেকার ব্যারিস্টা তোমরা। এই 2 জনের কি নাম তোমার? নয়ন ইসলাম। এই একজন নয়ন ইসলাম এবং এই কফি মেকারের 2 জনের আছে। তোমাদের পরে গ্রুপটাও আমরা কাল পরশু আবার সুন্দর করে বুঝিয়ে দেবো এবং এখানে 2 জনে তোমাদের আছে। তুমি 2 জন হেল্পার এবং 2 জন কফি মেকারে যাচ্ছ। ওর পাসপোর্টটাকে বুঝিয়ে দাও, কন্ট্যাক্ট ফাইলের ভিতরে গিয়ে সাইন করে সুন্দর করে তোমরা তোমাদের সময় মতো এয়ারপোর্টে চলে যাও এবং তোমাদের কর্মটি সাধন করো। আমি ভালো তো আমার জগৎ ভালো, আমি খারাপ তো আমার জগৎ খারাপ। এটা মাথায় রেখে বিদেশে কাজ করবে, কাজের প্রতি কোনো ফাঁকি দিবে না। সকলের জন্য শুভকামনা রইল। এবং যারা এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যে সকল বিদেশগামী, বিদেশি অবস্থানরত প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রামগুলো শুনলেন, দেখলেন, এই প্রোগ্রামগুলো শোনানোর বা বলার অর্থ এই নয় যে আমার এজেন্সিতে আসেন আমি আপনাদেরকে বিদেশে পাঠিয়ে দেবো। কর্মীদেরকে আমি শতভাগ চেষ্টা করি আমার প্রিয় বিদেশিদের, আমার প্রিয় প্রবাসীদের, বিদেশগামী প্রবাসীদেরকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করে বোঝানোর যে বিদেশ যেতে হলে এই কর্মগুলো, এই যোগ্যতাগুলো আপনাদের মধ্যে থাকা ম্যান্ডেটরি। তাহলেই আপনার বিদেশে যাওয়ার স্বপ্নটি সুন্দর এবং বাস্তবায়ন হবে। বুঝতে পেরেছি? সকলে ভালো থেকো। মেহেরিমা ওভারসিজের পক্ষ থেকে তোমাদের জন্য রইল
আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা, এবং যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে। ওয়ালাইকুম আসসালাম।